নমস্কার বন্ধুরা, বঙ্গ হরর স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও ফিরে এলাম নতুন রোমাঞ্চকর একটি গল্প নিয়ে। গ্রাম বাংলার ছোট ছোট গল্প আমার ভীষণ ভালো লাগে, তাই গ্রাম বাংলার অতি প্রাচীন একটি ভয়ঙ্কর রাতের গল্প আপনাদের শোনাচ্ছি। তাহলে চলুন আর দেরি কিসের, শুরু করা যাক। খান্ডুয়াও গ্রামে তখন ঠিক 7টা বাজতে চলেছে। প্রতিদিনের মতো আজও চারিদিক জুড়ে ঘণ্টাধ্বনি ছড়িয়ে পড়েছে। 7টা বাজতে চলেছে, সবাই নিজেদের বাড়ির দিকে চলে যান, 7টা বাজতে চলেছে। হ্যালো, জি রানা সাহেব। ভোলা, 7টা বাজতে চলেছে, সবাই বাড়ির ভিতরে চলে গেছে তো? জি জি রানা সাহেব, প্রায় সবাই চলে গিয়েছে। তুই জানিস তো 7টার পর কি হয়? ঝটপট সবাইকে বাড়ি পাঠিয়ে দে। জি জি, আপনি চিন্তা করবেন না, ঠিক 7টার আগেই সবাইকে বাড়ি পাঠিয়ে দেব। ঠিক আছে, আর তুই নিজেও এখন বাড়ি চলে যা। জি রানা সাহেব, কাল দেখা হবে। হ্যাঁ দেব। হ্যাঁ বাবা। 7টা বাজতে চলেছে, দৌড়ে গিয়ে সব দরজা জানলা বন্ধ করে দাও। আচ্ছা বাবা। 7টা বাজতে চলেছে, নিজেদের বাড়ির দিকে এগিয়ে চলুন। ওরে, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে মনে হয়। কাকি, এক কাপ চা দাও তো। ওরে পাগল, ঘন্টির আওয়াজ শুনিসনি নাকি? 7টা বাজতে চলেছে, তাড়াতাড়ি বাড়ি যা, না হলে। এই বুড়ি, তুমি খুব ভয় পাও, এসব ফালতু কথা শুনে এত কিছু আমাকে বকো না তো, এসব কিছুই না। তোর সাথে তর্ক করার সময় নেই আমার। ভালো হবে তুই 7টার আগে নিজের বাড়ি পৌঁছে যা। যদি পথে ওদের কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে দ্বিতীয়বার এখানে আইসো না, কারণ আমি তখন দরজা খুলবই না, বুঝলি তো? যা রে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হ্যালো রানা সাহেব, বলেন। কাকি, সব লোক বাড়িতে চলে গেছে তো? হ্যাঁ, সবাই চলে গেছে। ঠিক আছে, আপনি নিজেও দরজা জানলা বন্ধ করতে একদম ভুলবেন না কিন্তু। প্রতিদিনই ফোন করে সেটাই বলিস বাবা। দেখ, 7 মাস হলো, গ্রামে কিছুই হয়নি, এবার কি হবে আর? যা, 7 মাস আগে কি হয়েছিল না হয়েছিল সেটা আবার হতেও পারে, তাই সাবধান থাকাটা দরকার। হ্যাঁ বাবা, ঠিক আছে। সব দরজা জানলা লাগিয়ে দিও কিন্তু। ঠিক আছে ঠিক আছে। আর পর্দাগুলোও লাগিয়ে দিও, ঠিক আছে? পর্দা কেন? জানলা দরজা তো বন্ধই আছে, আর ওরা তো তখনই ভিতরে ঢুকতে পারে যখন আমরা ওদের ডাকবো। আমরা পর্দা ওদের লুকানোর জন্য লাগাই না, আমরা লাগাই যাতে ওদের দেখতে না পাই, আমরা কথা বলতে না পারি, আর ওদের কথায় ভুলে না যাই। অনেকেই ভুল করেছিল, আর কি হয়েছিল তাদের সেটা পুরো গ্রাম জানে, তাই ভালো হবে আমার এই কথাগুলো যদি আপনি শোনেন। ইতিমধ্যেই ঘন্টির আওয়াজ, 7টা বেজে গেল। যাও, ছুটে গিয়ে সব পর্দা লাগিয়ে দাও, ওরা এখনই চলে আসবে। রানা সাহেবের কথা মতো তার ছেলে দেব আবার জানলার পর্দা লাগাতে যাচ্ছিল। ঠিক তখনই এমন কিছু দেখল যা দেখে তার হুঁশ উড়ে গেল। দেব বেটা। হ্যাঁ মা? হ্যাঁ বেটা, আমি তোমার মা। কিন্তু আপনি এখানে? আপনি তো... আমি তো শুধু তোমাকে দেখতে এসেছি। কিন্তু আপনি তো মারা গিয়েছিলেন। না রে, আমি তো বেঁচে আছি, দেখো। কিন্তু বাবা তো বলেছিলেন আপনি মারা গেছেন। তাহলে তোমার বাবা তোমাকে মিথ্যে বলেছে। আমি মরিনি রে, শুধু পথ হারিয়ে ফেলেছিলাম। খুব কষ্টে আজ তোমার কাছে এসেছি, শুধু তোমাকে দেখার জন্য। সত্যি? একেবারে সত্যি। তাহলে এবার আমাকে ভিতরে আসতে দে, 7টা বেজে গেছে, ওরা এখনই আসবে। আচ্ছা, আমি বাবাকে ডাকি। না না, বাবাকে ডাকিস না, ও তো আমাকে দেখতেই পাবে না, আর যতক্ষণে আমি সব বোঝাবো ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তাই তুই তাড়াতাড়ি দরজাটা খুলে দে বাবা। কিন্তু বাবা 7টার পর দরজা খুলতে মানা করেছেন। খুঁতখুঁতে কণ্ঠে নন্দিনী বলল, বাবা, আমার সময় বেশি নেই, আমি বাইরে বেশিক্ষণ থাকতে পারবো না তুমি দরজা না খুললে। না না, আমি খুলছি খুলছি। দেব দৌড়ে গিয়ে দরজা খুলল, কিন্তু দরজার সামনে কাউকেই না দেখে সে হতভম্ব হয়ে চারিদিকে তাকাতে লাগলো। মা মা মা, তুমি কোথায় গেলে? মা, তাড়াতাড়ি আসো। ঠিক তখনই রানা সাহেব গম্ভীর কণ্ঠে ডাকলেন, দেব, তুই দরজা খুললি কেন? দেব হকচকিয়ে পিছনে ফিরল, দেখল অন্ধকারের মাঝে রানা সাহেব দাঁড়িয়ে আছেন আর চুপ থাকার ইশারা করছেন। হুট করে তিনি বাড়ির সব লাইট নিভিয়ে দিলেন। ওদিকে বাইরে থেকে নন্দিনী ক্রমাগত বলে যাচ্ছিল, দেব, আমি তো এসে গেছি, আমাকে দেখে কি তুই আর খুশি হোস না?
রানা সাহেব দেবকে পাশের ঘরের ভেতরে ঠেলে দরজা আটকে দিলেন আর বললেন, চুপ করে থাকবি। কিন্তু বাবা, মা তো। আমি তোকে বলেছিলাম তোর মা মারা গিয়েছে। কিন্তু বাবা, উনি তো বললেন উনি মরেননি। ওদিকে বাইরে থেকে টানাটান করে নন্দিনীর ডাক। দেব, দরজা খুল না বাবা, আমি তোকে দেখতে এসেছি। রানা সাহেব, আর কতদিন ছেলেকে মিথ্যে বলবেন আপনি? আমি তো মরিনি। রানা সাহেব শান্ত স্বরে ছেলেদেবকে বললেন, আমার দিকে তাকিয়ে কথা বল। বাইরে কে কি বলছে সেদিকে কান দিস না। যদি সত্যি মনে হয় ও তোর মা, তাহলে সকাল হলে দেখা করিস, কিন্তু এখন একদম শব্দ করবি না। চোখ বন্ধ করে শুয়ে পড়। দেব অনেক প্রশ্ন মনে নিয়েই বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করল, আর কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। সকাল হলো। রানা সাহেব ধীরে ধীরে দেবকে ডেকে তুললেন। দেব, দেব, ওঠ, সকাল হয়ে গেছে। বাবা, সকালে তো মায়ের সঙ্গে দেখা করা যাবে না। চল, নিয়ে যাচ্ছি তোকে। দুজনে বাইরে এলো। উঠোনে অঙ্গন জুড়ে শুনশান, কেউ নেই। মা কোথায় গেলেন? আমি তো কাল বলেছিলাম ও তোমার মা ছিল না। কিন্তু বাবা, উনি একদম মায়ের মতোই কথা বলছিলেন। এই কারণেই তো আমরা জানলার পর্দা লাগাই, জানলার বাইরে ওদের না দেখতে না শুনতে, যাতে ওদের ফাঁদে আমরা না পড়ি। কিন্তু বাবা, যদি মা ওখানে এসে থাকে, উনি এলেন কিভাবে? রানা সাহেব বললেন, চল আমার সঙ্গে, তোমাকে একটা জায়গা দেখাবো। দুজনে এই গ্রামের কিনারে চলে এলো। চারপাশ জঙ্গলে ঘেরা। বাবা, এখানে তো কিছুই নেই, শুধু গাছ আর দূরে বের হওয়ার রাস্তা, আর ওই তো ববন ভাইয়ার বাড়ি। আর কিছু দেখছিস? হ্যাঁ, সামনে একটা পুরনো বাস দাঁড়িয়ে আছে। এই জায়গাতেই তোর মায়ের মৃত্যু হয়েছিল। দেব থমকে গেল। রানা সাহেব বলতে শুরু করলেন, সেদিন রাতে শহর থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। গ্রামে তখনও ভোর হয়নি, সব ঘরের দরজা জানলা বন্ধ। তাই আমরাও জঙ্গলে লুকিয়ে পড়লাম। ঠিক তখনই তোর মায়ের গলা পেলাম। রানা সাহেব, ওরা আমাদের দেখে ফেলেছে। আমি তাকে নিয়ে ওই পুরনো বাসটার কাছে গেলাম। আমি তো বাসের ভিতরে ঢুকে পড়লাম, কিন্তু তোর মা, ও থেকে গেল একটা ছোট্ট মেয়ের কান্নার শব্দ শুনে। তোর মা বলল, কিরে, কাঁদছিস কেন? মেয়েটা কান্না করতে করতে বলল, আন্টি, খুব ভয় পাচ্ছি, আমাকে বাঁচান। তোমার মা ওকে নিয়ে বাসের দিকে এগোতে লাগলো। আর ঠিক তখনই চারিদিক দিয়ে ওরা ঘিরে ফেলল। ওরা হাসছিল আর বলছিল, আঙ্কেল, বাইরে আসুন, আমাদের সাথে খেলুন। আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে বাসের ভিতর থেকে বেরোতেই পারিনি। তারপর এক সময় সব আওয়াজ থেমে গেল। যখন গ্রামের লোকজনের গলা শুনলাম, বুঝলাম সকাল হয়ে গেছে। আমি বেরিয়ে দেখলাম তোর মা আর কোথাও নেই। সেখানে তখন আর কেউ ছিল না। আমি অনেক দিন ধরে নন্দিনীর ফিরে আসার অপেক্ষা করছিলাম, কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। তারপর গ্রামের মানুষজন আমাকে জানালো যে রাত 7টার পরে যেসব অদ্ভুত মানুষজন গ্রামে বেরোয়, তাদের সাথে নন্দিনীও নাকি শিকার করতে বেরিয়ে আসে। তখন আমি বুঝলাম এই গ্রামের ভয়ঙ্কর গোপন রহস্যটা। কি রহস্য? এটাই যে যারা রাতে এই গ্রামে বেরোয় তারা সবাই এই গ্রামেরই লোক ছিল এক সময়, কিন্তু মৃত্যুর পর তারা এমন কিছুতে পরিণত হয়েছে। মানে, কাল রাতে আমি যাকে দেখেছিলাম সে 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 আমার মা ছিল? না রে বাবা, ও তোমার মা ছিল না, কারণ মৃত মানুষেরা ফিরে আসে না, কখনোই না। আর মানুষের রূপ ধরে তো মোটেও না। পিতার কথা শুনেও দেবের মনে অগন্তি প্রশ্ন, আর সে সব ভাবতে ভাবতেই কাকির দোকানের বেঞ্চে বসেছিল। হঠাৎ চারিদিক থেকে আবার সেই ধ্বনিটা ভেসে এলো, 7টা বাজতে চলেছে, সবাই বাড়ির দিকে রওনা দাও। চল চল, ঘন্টা বেজে গেল, ফটাফট বাড়ি পালা। কাকি, আবার শুরু করলে তুমি সেই ভয়ের কথা? পাগলা, জানিস তো 7টার পর ওরা বেরোয়, কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে তোকে। আচ্ছা, তুমি কি করে জানো যে ওরা কাঁচা খায়? কারণ আজ অব্দি যে রাতারাতি গ্রাম থেকে গেছে সে আর ফেরেনি। তাহলে রানা সাহেব বাঁচলেন কিভাবে? উনি তো আটকে গিয়েছিলেন এক রাতে বউয়ের সঙ্গে। হ্যাঁ, অনেক কথা বলিস তুই, যা বাড়ি যা এখন। ভবনের কথাগুলো দেবের কানে ঘুরছিল। মায়ের মৃত্যুর রাতে
বাবা কিভাবে বেঁচে গেলেন সেই রহস্যটা তার মনে হঠাৎ বড় হয়ে দেখা দিল। এত ভাবতে ভাবতেই কাকি ধমক দিল। আরে ছোড়া, কথা বলিস না, সাবধান করে দিলাম, বাড়ি যা। জি কাকিমা। দেব তাড়াতাড়ি দোকান ছেড়ে বেরোলো। বাড়ির পথে এগোতে গিয়েই তার মন টানল অন্যদিকে। সে সোজা হাঁটতে শুরু করলো ববনের পিছনে। ববন ভাইয়া। হ্যাঁ রে ছোড়া, তোর আবার কি হলো? একটা কথা ছিল। হ্যাঁ জলদি বল, 7টা বাজতে চলেছে। আপনি ওই কাকিমাকে বলছিলেন না এক রাতে আমার মা বাবা বাইরে ছিল আর মা মরে গেল আর বাবা বেঁচে গেল, তখন আপনি কি যেন কিছু একটা দেখেছিলেন? হ্যাঁ, বাপ হলো অন্ধ আইন আর বেটা হয়েছে গোয়েন্দা। হ্যাঁ রে, সব দেখেছিলাম। কি দেখেছেন? ওরা কেমন করে তোর মাকে ছিঁড়ে খেয়েছিল, তোর বাবাকেও খেতে চাইছিল। তোর বাপ তখন বাসের ভিতরে লুকিয়েছিল। আর আশ্চর্যের ব্যাপার, ওরা বাসের ভিতর ঢুকতে পারছিল না। কেন কেন ঢুকতে পারছিল না? কারণ এখন কথা শেষ, 7টা বাজে। চল আমাদের সঙ্গে যাবি? না, আমি বাড়ি যাব। দেরি হয়ে গেছে, যা তাড়াতাড়ি বাড়ি যা। দেব আর কথা না বাড়িয়ে ববনের সঙ্গে তার বাড়িতে গেল। এদিকে রানা সাহেব বাড়িতে অস্থির। দেব এখনো এলো না কেন? কাকিকে ফোন করি। হ্যালো কাকি, দেব কি ওখানে? না রানা সাহেব, অনেক আগেই বেরিয়ে গেছে। রানা সাহেব চারিদিকে দেবকে খুঁজতে বেরোলেন। আর ঠিক তখনই দেব ববনের ঘরে বসেছিল। হঠাৎ সে একটা পরিচিত মেয়েলি গলা শুনতে পেল বাইরে থেকে। বাবা, ও বাবা, দেখ আমি এসেছি। এ তো আমার মায়ের গলা। ববন হেসে বলল, সঠিক চিনেছিস ছোড়া, তোর মাই তো। সে জানলার পর্দাটা সরিয়ে দিল আর দেখালো বাইরে পরিচিত মুখ। কত অপেক্ষা করালি রে। অপেক্ষা? তুমি তো এখন এলে। না রে, আমি তো রোজই আসি, তুই তো দেখা করিস না। ববন হাসতে হাসতে বলল, কামাল করিস ছোড়া, রানা সাহেবকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? উনি তো তোকে দেখতেই পাবেন না। আর যখন দেখতেই পাবেন না তখন জানবেই বা কিভাবে যে তোকে আমি নিয়ে এসেছি? মানে? চুপ কর। ও বাবা, তুই আমার কি সব বলছিস? আমাদের মাঝে অন্য কারো কি কাজ আছে? যা, দরজাটা খুল। ঠিক আছে, দরজা খুলেই দিচ্ছি। ববন দরজা খোলার জন্য এগোতেই দেব ফিসফিস করে বলে উঠল, ববন ভাইয়া, দরজা খুলো না, ও আমার মা না। এই কথা তো আমিও জানি রে ছোড়া, তোর মা নেই। আমি সত্যি বলছি ভাইয়া, উনি মানুষ না। ও মানুষ না কি তা তুই এখন দেখবি, শুধু চোখ রাখ। এই বলেই ববন দরজা খুলে দিল আর দরজার সামনে থাকা নন্দিনীকে বলল, আয় ঢোক না, তুই তো বলছিলি দেখা করতে হবে। দেব ভয়ে জমে গেল, কিন্তু অদ্ভুতভাবে নন্দিনী দরজার সামনে দাঁড়িয়ে থাকলেও এক পাও ভিতরে ঢুকছিল না। কি হলো, দাঁড়িয়ে থাকলি কেন? ভিতরে আয়। নন্দিনী কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থেকে বলল, তুই বাইরে চলে আয় না ববন, আমি এখানেই দেখা করব, বাইরে আয়। কিরে, এতক্ষণ তো ভিতরে ডাকছিলি, এখন বাইরে ডাকছিস? মনে রাখিস, তোকেই কিন্তু আসতে হবে, কারণ দরকারটা তোর, আমার না। নন্দিনীর কথায় দেবের মন সন্দেহে ভরে উঠল। কেন সে বারবার ভিতরে আসতে চাইছিল না? কেন বাইরে ডাকছিল? দেব আস্তে আস্তে ববনের পাশে গিয়ে দাঁড়ালো। নন্দিনী ওকে দেখে মুখে মায়াবী হাসি ফুটিয়ে বলল, ওরে দেব, তুই আয় না বাবা বাইরে, কাল তোর সঙ্গে তো দেখা হলো, আজ আয়, বাইরে কতগুলো বাচ্চা তোর সঙ্গে খেলা করবে, আয়। দেব ভয় পেলেও মায়ের কথায় না গিয়ে ববনকে ফিসফিস করে জিজ্ঞেস করল, ভাইয়া, দরজা তো খোলা আর আপনি ডাকছেনও, তাহলে ওদের কেউ ভিতরে আসছে না কেন? ববন হেসে বলল, বুদ্ধিমান হয়েছিস রে তুই, ঠিক জায়গায় প্রশ্ন করেছিস। মানে ওই রাতেই আমি ভাবছিলাম, বাসিন্দারা তোর বাবাকে কেন খেতে পারল না, কেন বাসের ভিতর ঢুকলো না। পরের দিন ভোরে আমি বাসের ভিতর ঢুকে সব খুঁজলাম। প্রথমে কিছুই বুঝিনি, তারপর দেখলাম এটা। সে পকেট থেকে বের করলো একটা রুদ্রাক্ষের মালা। এইটাই তোর বাবাকে সেদিন বাঁচিয়েছিল। এটা বাসের দরজায় ঝোলানো ছিল। ওরা এর ভিতরে ঢুকতে পারে না, ঠিক কারণ জানি না, কিন্তু এটুকু জানি, যদি রুদ্রাক্ষের মালা দরজায় ঝোলানো থাকে, এই আত্মারা ভিতরে ঢুকতে পারে না। সত্যি? তাহলে কি তোমার নিশ্চিতভাবে জানা আছে ওই মালা ছাড়া এরা ঢুকতে পারবে না? দেখতে চাস? মালাটা খুলে দেখাবো? না 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 না, থাক ভাইয়া থাক। এটাই কিন্তু আমার প্রথমবার না,
আগে পরীক্ষা করেছি, তারপরে সেটা দরজায় ঝুলিয়েছি। ঠিক তখন ববনের ফোন বেজে উঠল। হ্যাঁ রানা সাহেব, ছেলেটা আমার কাছেই আছে, একদম ঠিক আছে, চিন্তা করবেন না। শুভরাত্রি।